শুভেচ্ছা সবাইকে। ভিক্ষুক শব্দটি শুনে নিশ্চয়ই মনে একটি সন্দেহ জাগছে। যদি ভুল না করি, সন্দেহটা অনেকটা এমন, আসলে কি ভিক্ষুক নাকি প্রতারক? আমাদের মনে কেন এমন সন্দেহ জাগে? নির্দ্বিধায় কেন বিশ্বাস করতে পারি না? কারণটা কি? একটা ছোট্ট গল্প বলি। অবশ্য এটা গল্প না বলে বাস্তব অভিজ্ঞতা বলাই ভালো, কারণ এটা আমার নিজের ঘটনা। প্রতিদিন অফিস শেষে বাসায় ফেরার পথে প্রায়ই একটা লোককে গাড়ির জানালায় টোকা দিয়ে সাহায্য চাইতে দেখি। কয়েকবার জানালার কাচ নামিয়ে সাধ্যমতো সহায়তার চেষ্টা করেছি। আপনারা সামনাসামনি দেখলে হয়তো একই কাজ করতেন, কারণ যে মানুষটির হাত পা সহ পুরো শরীরটাই সার্বক্ষণিক কাঁপতে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তার তো আর কাজ করে আয় রোজগারের সুযোগ নেই। আমার ঘটনায় চমকটা অন্য জায়গায়। এই যে এত দরদ দিয়ে এতক্ষণ যার কথা বলছি, তাকে ভিক্ষুক না বলে একজন দক্ষ অভিনেতা বলাই ভালো। অভিনেতা কেন বলছি শুনুন তাহলে। একদিন হুট করেই জানতে পারি লোকটা সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, এমন কাঁপাকাঁপির কোনো রোগ তার নেই। এমনকি চায়ের দোকানে স্বাভাবিক মানুষের মতোই সে চা খায়, আড্ডা দেয়, আবার সিগন্যালে গাড়ি দেখলেই কাঁপাকাঁপি রোগ শুরু হয়ে যায়। আর পুরো অভিনয়টা এতটাই নিখুঁত, বোঝার উপায় নেই, অন্তত আমি ধরতে পারিনি। এখন বলুন, বিশ্বাসটা কাকে করবেন? একজন সুস্থ স্বাভাবিক মানুষ যখন অসুস্থ সেজে সাহায্য চাইতে আসে, আর তা যখন আমরা টের পেয়ে যাই, তখন কিন্তু ভিক্ষুকদের উপর থেকে আমাদের বিশ্বাসই উঠে যায়। এতে স্বাভাবিকভাবে যাদের সহায়তার প্রয়োজন, তাদেরকেও প্রতারক ভেবে এড়িয়ে চলতে শুরু করি। দিন দিন বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। পেশাদার ভিক্ষুকের সংখ্যা। রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। সত্যি বলতে ভিক্ষাটাকে অভিনয় বানিয়ে ফেলার পিছনে কিছু সিন্ডিকেট কাজ করে। তাদের কারণেই ঢাকা শহরে ছড়িয়ে আছে এমন অসংখ্য ভিক্ষুক, যারা শারীরিকভাবে অক্ষম সেজে ভিক্ষাবৃত্তিটাকে পেশা হিসেবে নিয়ে আর্থিক সাহায্য চেয়ে বেড়ায়। তাদের প্রতিদিনকার আয় রোজগারও বেশ ভালো। মানবজমিন পত্রিকায় 2018 সালের এক অনুসন্ধানী রিপোর্টে ঢাকা শহরের প্রায় 25টি সিন্ডিকেটের কথা উঠে আসে, যারা ভাড়াটিয়া আর ছদ্মবেশী প্রতারক ভিক্ষুকদের চালায়। মাসিক বা রোজ চুক্তিতে চক্রগুলো ভিক্ষুক সংগ্রহ করে। সিন্ডিকেটে না থাকলেও পাওয়া যায় না ভিক্ষার সুবিধা মতো জায়গা। সেই সাথে চাঁদাবাজি সহ আরো অনেক উৎপাত তো আছেই। সিন্ডিকেটগুলোই পথশিশুদের ধরে ধরে প্রতিবন্ধী সাজিয়ে ভিক্ষায় নামিয়ে দিচ্ছে। এলাকা ভিত্তিক এসব সিন্ডিকেট ঠিক করে দেয় কে কোথায় বসে ভিক্ষা করবে। হাইকোর্ট মাজার, গাবতলী, মহাখালী, ফার্মগেট, গুলিস্তান, গুলশান মোড়, বাংলা মোটর, শাহবাগের মতো ব্যস্ত এলাকাগুলোতে যারা অসুস্থ সেজে ভিক্ষা করে, তাদের আয় সবচেয়ে বেশি। মাসিক গড় করলে অন্তত 15,000 টাকার কম নয়। আয় বেশি হলেও বেশিরভাগটাই নিয়ে যায় অমুক তমুক ভাইয়েরা। আর এসব সিন্ডিকেটের ভাইদের কেউ কেউ ঢাকায় বাড়ি গাড়িও করে ফেলেছে ভিক্ষার টাকায়। আর এভাবেই ঢাকায় বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। কিছুদিন আগে হৃদয় নামের এক ছদ্মবেশী ভিক্ষুকের খবর আমরা দেখেছি গণমাধ্যমে, যে কিনা সুযোগ বুঝে ছিনতাই করত। ভিক্ষুক ছদ্মবেশে অনেকে আবার মাদক সিন্ডিকেটও গড়ে তুলেছে। দেশে ভিক্ষুকের সংখ্যা কত তার কোনো সরকারি হিসেব নেই। তবে 2020 সালে সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুধু রাজধানীতে নিয়মিত ভিক্ষা করে 50,000 ভিক্ষুক। বেসরকারি জরিপে এই সংখ্যা আবার 2.5 লাখ, যাদের দৈনিক আয় 20 কোটি আর মাসিক আয় 600 কোটি টাকার কাছাকাছি।
সরকার বহু বছর আগেই সমাজসেবা অধিদপ্তরের অধীনে ভিক্ষুক পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল। 2011 সালে সর্বশেষ 10,000 ভিক্ষুকের উপর জরিপ চালিয়ে তাদের মধ্য থেকে 2,000 ভিক্ষুককে নিজ জেলায় পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত মাত্র 66 জনকে পুনর্বাসন করা সম্ভব হয়। পর্যালোচনা করে দেখা গেছে যাদের পুনর্বাসন কর্মসংস্থানের জন্য রিক্সা, ভ্যান, সেলাই মেশিন কিনে দেওয়া হয়েছিল, কিছুদিন পর তারা সেগুলো বিক্রি করে আবার ভিক্ষায় নেমেছে। এভাবেই প্রকল্পটি ব্যর্থ হয়। এরপরও ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য 450 কোটি টাকা বরাদ্দ চায় সমাজসেবা অধিদপ্তর। সেই প্রেক্ষিতে 2019-20 অর্থ বছরে 4 কোটি এবং 2020-21 অর্থ বছরে 5 কোটি এবং 2022-23 অর্থ বছরে মাত্র 12 কোটি বরাদ্দ দেয় সরকার। প্রয়োজনের তুলনায় সহায়তার অঙ্ক অনেক কম হওয়ায় কাজ হয়নি তেমন কিছুই। অবশ্য এর আগে রাজধানীর গুলশান, বনানী, এয়ারপোর্ট সহ আরও বেশ কিছু এলাকা ভিক্ষুক মুক্ত করার উদ্যোগ নিয়েছিল সরকার। কয়েকদিন সব ঠিকঠাক চললেও পরে আবার সেই আগের চিত্র। এসব এলাকার রাস্তার ধারে 5 মিনিট দাঁড়ালে অন্তত 5 জন ভিক্ষুকের দেখা মিলবেই। ভিক্ষা ব্যাপারটা কিছু মানুষের কাছে অভ্যাস বা নেশা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আর্থিক সচ্ছল হওয়ার পরও পুরনো অভ্যাস ছাড়তে না পেরে ভিক্ষা করেন। আপনি তাকে যত টাকা কিংবা সুবিধাই দেন না কেন, তারা একটা সময় সেই পুরনো পেশায় ফিরবেই। এটাকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বললেও ভুল হবে না। কারণ বিনাশ্রমে মিথ্যার আশ্রয় নিয়ে যারা অন্যের কাছে হাত পেতে টাকা আয় করতে অভ্যস্ত, তারা আর যাই করুক সারাদিন খেটে আয় রোজগার করবে না, এটাই স্বাভাবিক। অন্যান্য দেশে সাহায্য চাওয়ার কিংবা ভিক্ষার ধরনটা ভিন্ন। তারা মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে না, গান গেয়ে, গিটার বাজিয়ে কিংবা শারীরিক কসরত দেখিয়ে বা হকারের মতো কোনো পণ্য বিক্রি করে আর্থিক সহায়তা চায়, তাও হাতে গোনা কয়েকজন। এখানে প্রতারণার যেমন কোনো সুযোগ থাকে না, তেমনি সম্মানহানি কিংবা অন্যের কাছে ছোট হওয়ার বিষয়টিও থাকে না। অবশ্য আমাদের দেশেও ধীরে ধীরে এই প্র্যাকটিস শুরু হয়েছে। ভিডিওর একেবারে শেষে এসে একটা কথা বলতে চাই, আমাদের দেশে সবার আর্থিক অবস্থা এক নয়। দেশের নাগরিক হিসাবে আমরা একে অপরের সহায়তায় এগিয়ে আসব, এটাই স্বাভাবিক। কিন্তু ভিক্ষাবৃত্তি যখন অভিনয় আর প্রতারণার মাধ্যম হয়ে পড়ে, তখন কিন্তু প্রকৃত সাহায্য প্রত্যাশীরাই বঞ্চিত হয়, প্রশ্নবিদ্ধ হয় মানবিকতা। ভিক্ষুক মুক্ত দেশ গড়তে না পারলেও প্রতারক আর ছদ্মবেশী ভিক্ষুক মুক্ত সমাজ গড়তে চলুন এগিয়ে আসি আমরা। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।